হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ডিসকাস করব এইচএস ফার্স্ট ইয়ারের এমআইএল বেঙ্গলির একটি চ্যাপ্টার আহার ও পানীয় গদ্য গল্প। আমার আগের যে ভিডিওটা ছিল ওইটার মধ্যে আমরা এই ধরনেরই খাওয়া দাওয়া জাতীয় একটা কবিতা পড়েছিলাম এবং তোমরা দেখেছো কবিতাটির নাম হলো গিয়ে কালকে তোর ভোজন। তো আমি ভাবলাম যে ভোজন জাতীয় আরেকটা চ্যাপ্টারই নেওয়া হোক, এতে তোমাদের বুঝতেও সুবিধা হবে, ইন্টারেস্টও পাবে। তো একটা গল্পের নাম হলো আহার ও পানীয়, লিখেছেন স্বামী বিবেকানন্দ। এবং এই আহার ও পানীয় থেকে বুঝতেই পারছো যে এই জায়গার মধ্যে খাওয়া দাওয়া নিয়ে, অর্থাৎ আমাদের খাওয়া দাওয়া নিয়ে ডিসকাশন করা হচ্ছে। কিভাবে খেলে শরীর সুস্থ থাকে, কীরকমভাবে খাওয়া দাওয়া করা উচিত, কিভাবে খেতে নেই, কোন কোন খাদ্যদ্রব্যগুলো আমাদের শরীরের জন্য ক্ষতিকর, এই ব্যাপারগুলোকে নিয়ে উনি এই জায়গার মধ্যে একটা প্রবন্ধ রচনা করেছেন, নাম দিয়েছেন আহার ও পানীয়। আচ্ছা, এখন এই প্রবন্ধটা স্বামী বিবেকানন্দের যেই মূল গ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেই গ্রন্থটির নাম হলো প্রাচ্য ও পাশ্চাত্য। তো এটা মনে রাখবে, সেটা মূল গ্রন্থ। শর্ট কোশ্চেন আসবে, এখানে লেখক পরিচিতি আছে, লেখক পরিচিতি থেকে একটু দেখে নেবে তোমরা। প্রাচ্য পাশ্চাত্য মূল গ্রন্থ থেকে আমাদের বর্তমান প্রবন্ধটি নেওয়া হয়েছে। আমরা মূল পাঠে ঢুকে যাচ্ছি। উনি বলছেন, আহার শুদ্ধ হলে মন শুদ্ধ হয়, মন শুদ্ধ হলে আত্মসম্বন্ধী অচলা স্মৃতি হয়। বেশ একটু কঠিন ওয়ার্ড অ্যাকচুয়ালি, তখন মাত্র গল্প মানে সাধু ভাষা শুরু হয়েছে লেখা, তার আগ পর্যন্ত তো সব কবিতার আকারেই লেখা হতো। আমরা দেখেছি আগে মঙ্গল কাব্য টাব্যর ব্যাপার ছিল, ওই যে চণ্ডীমঙ্গল টঙ্গল রচনা হলো এগুলো। তো সেই কাব্য থেকে কবিতাতে আসা, গদ্যতে আসা, সেটা একটা জার্নি। এবং যখন গদ্য রচনা স্টার্ট হলো তখন ল্যাঙ্গুয়েজের মধ্যে অটোমেটিক্যালি একটু কঠিন ল্যাঙ্গুয়েজ ইউজ হলো, তো আমাদের বুঝতে বিশেষ কিছু অসুবিধা হবে না। উনি কি বলছেন, আমি লাইন বাই লাইন ডিসক্রিপশনে যাব না, আমি পয়েন্টসগুলোকে ডিসকাস করে দেবো, পরে যখন ফেস টু ফেস ক্লাস হবে তখন আমরা সেটা দেখবো ভালো করে। এখানে কি বলছে, আহার যদি শুদ্ধ হয় মন শুদ্ধ হয়, বেসিক লাইন এটাই। অর্থাৎ তুমি উল্টোপাল্টা যদি খাও এবং তোমার পেট খারাপ হয়ে যায়, তখন তোমার মেজাজটা ভালো থাকবে? কোনোদিনও ভালো থাকবে না। তো আমাদের খাওয়াটা যদি ভালো হয়, দেখবে মনটাও বেশ খুশি খুশি হচ্ছে। ভালো রকম একটু কিছু খেলাম, শরীরটা ভালো থাকলো, হজম হয়ে গেল, অটোমেটিক্যালি মাইন্ডও ভালো আছে। কিন্তু খেলাম, খাওয়ার পর গ্যাস হয়ে গেল, অ্যাসিডিটি হয়ে গেল, অটোমেটিক শরীর খারাপ হয়ে যাবে এবং আমাদের একটু বিরক্ত লাগবে, তাই তো? তো আহারের সাথে মনের একটা বিরাট সম্পর্ক আছে। আমরা যত ভালো খাই আমাদের মন তত ভালো থাকে, যত টেস্টি টেস্টি খাওয়া খাবো আমাদের মন তত ভালো থাকে, আর যত বাজে বাজে খাবো আমাদের তত রাগ উঠে যায়, কারণ শরীর ভালো থাকে না। ফলত খাওয়ার সাথে মনের একটা বিরাট সম্পর্ক আছে। তবে বলছেন যে শঙ্করাচার্যের মতে আহার শব্দের অর্থ কি? ইন্দ্রিয়লব্ধ বিষয়জ্ঞান। আর রামানুজাচার্যের মতে ভোজ্য দ্রব্য। শঙ্করাচার্যের মতে আহার শব্দের মানে হলো ইন্দ্রিয়লব্ধ বিষয় জ্ঞান, মানে যেই খাদ্যবস্তুটা আমি খেলাম, আমি এটাকে জিহ্বা দিয়ে টেস্ট করলাম এবং টেস্ট করার পর আমি এটা সম্পর্কে একটা কিছু আইডিয়া পেলাম। সাপোজ তুমি ভাত খাচ্ছ, এখন ভাত খাওয়ার পর ভাতের যে টেস্ট, এই সম্পর্কে তোমার একটা নলেজ হবে। যখন তুমি খিচুড়ি খাবে, তখন খিচুড়ি সম্পর্কে তুমি সেই ভাতটাকেই অন্যভাবে খাচ্ছ, কিন্তু সেটা টেস্ট অন্যরকম। তো এটা তুমি নলেজ পেলে, এই জন্যই এটাকে বলা হচ্ছে ইন্দ্রিয় লব্ধ জ্ঞান, ঠিক আছে? অর্থাৎ খাওয়ার মাধ্যমে তুমি এটা সম্পর্কে একটা নলেজ পেলে, এটা শঙ্করাচার্য বলছেন। আর রামানুজাচার্য কি বলছেন? বলছেন যে খাওয়া হলো ভোজ্য দ্রব্য, অর্থাৎ যা গ্রহণ করা যায়, যা অগ্রহণীয় সেটা নয়, উল্টাপাল্টা। যেমন ধরো ফুচকা, তারপর কি বলে পিৎজা, বার্গার, এগুলো ভোজ্য দ্রব্যের মধ্যে কোনোদিনও পড়ে না, কারণ এগুলো একদম ভালো খাওয়া দাওয়া নয়। আমরা টেস্টের জন্য খাই, কিন্তু আমাদের শরীরের জন্য ভালো না। শরীরের জন্য কোনটা নিতে হবে? যেটা ভোজ্য দ্রব্য, যেটা শরীর গ্রহণ করতে পারে ইজিলি, সেটা হচ্ছে আহার। আচ্ছা, এখন বিবেকানন্দ বলছেন যে সবই ঠিক আছে, তাহলে মূল ব্যাপারটা হলো যে অজীর্ণ দোষে এক জিনিসকে আর বলে ভ্রম হওয়া এবং আহারের অভাবে দৃষ্টিশক্তি আদি হ্রাস সকলেই জানেন। খাওয়া যে ব্যাপারটা, খাওয়া আসলে কি? খাওয়া হলো এমন একটা বস্তু যেটা গ্রহণ করার পর আমাদের শরীর সুস্থ হবে, এমন কোনো বস্তু নয় যেটা গ্রহণ করার পর আমাদের শরীর অসুস্থ হয়ে যাবে। এখন সাপোজ আমি এমন কিছু গ্রহণ করলাম যেটা খাওয়ার পর আমার হজমই হলো না, তখন আমার একটা জিনিসকে অন্য জিনিস বলে ভ্রম হচ্ছে, বা আমি খেতেই পাচ্ছি না, ফলত আমার চোখের পাওয়ার কমে যাচ্ছে। এই যে ব্যাপারগুলো, এটা কি? এটা অখাদ্য কুখাদ্য গ্রহণের মানে ফল, রেজাল্ট। তো এগুলো তো খাওয়া নয়, যেগুলো খাওয়ার পর আমার শরীরেই অসুস্থ হয়ে গেল, এগুলোকে আমি কি খাদ্যদ্রব্য বলতে পারি? কোনোদিনও না। তখন উনি বললেন যে আমাদের সমাজের মধ্যে এত যে খাদ্যের বাছ বিচার, অর্থাৎ আমরা যে এত বাছাবাছি করি, এটা খাবো ওইটা খাবো না, এটা খাওয়া ঠিক না, বা এই খাদ্যটা এই সময়ে খাওয়া ঠিক, ওই সময়ে খাওয়া ঠিক না, বলি তো আমরা এগুলো রিজন এটাই, কারণ শরীর সুস্থ থাকা। শরীর সুস্থ না থাকলে আমার মন সুস্থ থাকবে না, আর মন যদি সুস্থ না থাকে আমি কাজ করতে পারবো না।
কাজটা আমি কি দিয়ে করবো? আমার শরীর দিয়ে করবো তো। এখন শরীরের মধ্যেই যদি শক্তি না থাকে, আমার যদি মেজাজটাই সবসময় কিটকিটে হয়ে থাকে, আমি কাজ করব কি করে? মন খুলে আমি কাজ করতে পারবো না। আমার উন্নতি হবে কি করে কাজ যদি আমি না করি? তাহলে সব কিছু চেইন বাই চেইন জড়িত। ভালো খাওয়া, তার সাথে সুস্থ শরীর, তার সাথে সুস্থ মন, এবং তখন গিয়ে একটা কিছু ক্রিয়েটিভিটি, একটা কাজ, একটা উন্নতি। উন্নতি তখন কার উন্নতি? আমার উন্নতি। আমার সাথে সাথে সমাজের উন্নতি, সমাজের সাথে সাথে দেশের উন্নতি। বোঝা গেল ব্যাপারগুলো? এগুলো চেইন বাই চেইন জড়িত। ফলত খাদ্যটা হতে হবে পুষ্টিযুক্ত। এই জন্য দেখবে সবসময় আমাদের পেরেন্টসরা, আমাদের গার্জিয়ানসরা আমাদেরকে সবসময় বলেন যে উল্টাপাল্টা খাবি না। মানে এটা বেসিক, এটা একদম রুট লেভেল। এখান থেকে স্টার্ট হয়ে বাদবাকি উন্নতিতে যেতে যেতে সেটা তোমার অনেক দূরের ব্যাপার। বেসিকটাই যদি ঠিক না থাকে, তাহলে তুমি এই জার্নিটা করবে কি করে? এত সময় যে পড়াশোনা করতে হবে, ঘন্টার পর ঘন্টা লেবার দিতে হবে, এই লেবারটা তুমি দেবে কি করে তোমার শরীর যদি ফিট না থাকে? এবং সেই বেসিকে কি দাঁড়িয়ে আছে? খাদ্যবস্তু। ফলত আমাদের খাওয়া দাওয়া নিয়ে এত বাজবিচার। আচ্ছা, নেক্সট, রামানুজাচার্য ভোজ্যদ্রব্য সম্বন্ধে 3টি দোষকে বাঁচাতে বলেছেন। কোন 3টি দোষ? প্রথম হলো জাতি দোষ। মনে রাখবে, এটা তোমাদের ব্রড কোয়েশ্চেন, শর্ট কোয়েশ্চেন দুটোতেই আছে। ভোজ্যদ্রব্য সম্বন্ধে 3টি দোষকে উনি বাঁচাতে বলেছেন। প্রথমটা কি? প্রথমটা হলো জাতি দোষ। জাতি দোষ মানে যে দোষ ভোজ্যদ্রব্যের জাতিগত। কেমন সেটা? জাতিগত মানে টাইপস অথবা নেচার। লাইক এস পেঁয়াজ, রসুন ইত্যাদি উত্তেজক দ্রব্য, এগুলো খেলে মনে অস্থিরতা আসে। মানে পেঁয়াজ রসুনের মধ্যে ঝাঁঝ বেশি, আমরা জানি এটা একটু ঝাঁঝালো সবজি। সাপোজ মানে তুমি যদি কম্পেয়ার করো, যেমন আলু, পটল, এগুলোর সাথে যদি তুমি একটু কম্পেয়ার করো মূলো বা গ্রিন ভেজিটেবলস, শাক পাতা, সেই তুলনায় পেঁয়াজ এবং রসুন, দুটোর মধ্যে ডিফারেন্স বুঝতে পারছো? ওই জিনিসগুলো একটু সাধারণ, কিন্তু আমি যখন পেঁয়াজ রসুন খাই, পেঁয়াজ কাটতে গেলেই আমাদের চোখ জ্বালা পোড়া করে, তাই তো? বা রসুন যখন আমরা খাই, এটার একটা ডিপ স্মেল আছে, তাই তো? কিন্তু অন্য শাকসবজি সেটা নেই। ফলত শাকসবজির মধ্যে এই একটা ডিফারেন্স আবার আছে। কিছু সবজি আছে যেগুলো একটু বেশি উত্তেজক, কিছু সবজি আছে যেটা ন্যাচারালি বাই ন্যাচারালি একটু ঠান্ডা প্রকৃতির সবজি, যেমন কোয়াশ, ঝিঙ্গা, এগুলো ঠিক আছে, একটু ঠান্ডা। উনি বলছেন যে এরকম উত্তেজক সবজি গ্রহণ করা ঠিক না। তাই বলে তুমি খাবেই না সেটা বলছে না, মানে তুমি নাও, বাট এটা একটু কন্ট্রোলে থেকে, কনস্ট্যান্ট নয়, একটু কন্ট্রোলে থেকে। এটাতে কি হয়? ভ্রষ্ট হয় এবং মনে অস্থিরতা আসে। নেক্সট উনি কি বলছেন? আশ্রয় দোষ। আশ্রয় দোষ কি? আশ্রয় দোষ হলো সে দোষ ব্যক্তি বিশেষের স্পর্শ হতে আসে। এখন এটা একটু অন্যরকম। যেমন ধরো, দুষ্ট লোকের অন্ন খেলে দুষ্ট বুদ্ধি আসবেই। এটা এবার কিরকম তোমাদের একটু মনে হতে পারে যে এটা একটু আসলে কি, মানে খারাপ লোক যখন আমাদেরকে কোনো কিছু খেতে দেয়, তখন তার মনের মধ্যে সেই অভিসন্ধিটা ভালো থাকে না। সেই ক্ষেত্রে সেই লোকটি তোমাকে কিছু একটা খেতে যখন দেবে, তুমি যখন তার কাছ থেকে নিয়ে খাবে, লোকে বলে যে মানে এই ধরনের লোকের কাছ থেকে কিছু একটা নিয়ে খেলে তার ভেতরের যে কোয়ালিটিসগুলো, এগুলো আমার মধ্যে এসে যায়। দুষ্ট লোকের হাত থেকে কিছু খেতে নেই, অথবা এমন কিছু যেটা মানে মানে ধরো তুমি কাউকে পছন্দ করছো না, সে যদি তোমাকে কিছু একটা খেতে দিল, তুমি ঠিক এটা খেতে পারবে না নিয়ে, তুমি নেবে, হয়তো খাবেও বা, কিন্তু খাওয়ার পর তোমার একটা অসুবিধা লাগবে, কারণ তাকে তুমি পছন্দ করো না। তো ওর কাছ মানে এটা সাইকোলজিক্যালি, কিন্তু এটা একটা প্রবলেম। এই ব্যাপারটা একটা প্রবলেম যে আশ্রয় দোষ, এটাকে বলছে আশ্রয় দোষ, যার মানে যার তার কাছ থেকে আমরা যা খুশি নিয়ে খেতে পারি না, এটা আশ্রয় দোষ। লাস্ট কি বলছে? নিমিত্ত দোষ। নিমিত্ত দোষ কি? ময়লা, কদর্য, কীট, কেশাদি দুষ্ট অন্ন খেলে মন অপবিত্র হয়। অর্থাৎ পচা দচা জিনিস যেগুলো আমরা রেগুলার খাই। সত্যি কথা বলতে গেলে আগের দিন রান্না করে রাখলাম, পরের দিন খেয়ে নিলাম, একটু গন্ধ গন্ধ হয়ে গেছে, তাও আমরা ফেলে নিই, এটাও আমরা খেয়ে নিই। তাতে কি হয়েছে? কোনো প্রবলেম নেই। পোকামাকড় ধরে গেছে, পোকাটাকে ফেলে দিয়ে খাওয়াটাকে নিয়ে নিই, এই হলো আমাদের হ্যাবিট। তো এতে গিয়ে কি হচ্ছে? উনি বলছেন যে এগুলো কখনো করতে নেই, কারণ এরকম বাজেভাবে যদি তুমি তোমার খাওয়া দাওয়ার হ্যাবিচুয়েটেড হয়ে যাও, তাহলে তারপর তোমার শরীর খারাপ হয়ে যাবে। নোংরা পচা জিনিস খেলে শরীর খারাপ হয়ে যাবে, এটা উনি বলছেন। তো এই 3টে দোষ কি? যে জাতি দোষ, আশ্রয় দোষ আর নিমিত্ত দোষ। মনে থাকবে, এই 3টি দোষের কথা উনি বলেছেন। তো আমাদের দেশের মধ্যে যে মানে ছুতমার এসেছে, অর্থাৎ ছুঁয়ো না, সেটা ওই আশ্রয় দোষ থেকে এসেছে। যাই হোক, সেটাই পরবর্তীকালে গিয়ে কিংবুত্তি মার্কা হয়ে গেছে, এর হাতে খাবো না, ওর হাতে খাবো না, এইরকম হয়ে গেছে ব্যাপারটা। তো সে যাই হোক, এখানে আর এই ব্যাপার নিয়ে কিছু বলা নেই। নেক্সট আমরা এসে যাচ্ছি পেজ নাম্বার 86-এর একদম লাস্টের দিকে। দেখো, বিবেকানন্দ বলছেন যে জাতি দুষ্ট অন্নভোজন সম্পর্কে ভারতবর্ষের মতো শিক্ষার স্থল পৃথিবীতে এখনো আর কোথাও নেই। জাতি দুষ্ট অন্নভোজন, জাতিগত দোষ, অর্থাৎ মানে যেই খাওয়াটা আমাদের শরীরের জন্য সহজে গ্রহণীয় হবে সেই খাওয়াটা সম্পর্কে বলছে। প্লাস নিমিত্ত দোষ যেটা, সেটাও।
এগুলো আমাদের এখানে বড়ই ভয়ানক অবস্থায় রয়ে গেছে। আমরা এগুলো কিছুই চেক টেক করি না, আমরা যা খুশি খেয়ে নিই। যেমন ময়রার দোকান, মিষ্টির দোকানগুলোর কথা বলছেন, ওই দোকানগুলোর মধ্যে যে মিষ্টি টিষ্টিগুলো থেকে যায়, উনি বলছেন যে এগুলো মানে আমাদের যে এত অজীর্ণ রোগ হয় ওই ময়রার দোকানে এবং বাজারে খাওয়ার ফল। আমরা বাজারের মধ্যে থেকে এই মিষ্টির দোকানে যাচ্ছি, মিষ্টি খেয়ে নিচ্ছি, আর মিষ্টির মধ্যে কি বনবন করে মাছি উঠছে। লুচি, কচুরি এগুলো বানানো হচ্ছে, প্রচণ্ড তেলে ভাজা জিনিস এগুলো বানানো হচ্ছে, আমরা এগুলো পয়সা দিয়ে কিনে কিনে খাচ্ছি, আবার খেয়ে আমাদের শরীরেরই 12টা বাজাচ্ছে। উনি বলছেন যে এগুলো একদমই খাওয়া একদম উচিত নয়, এগুলোকে বিষ লড্ডুক বলা হয়, বিষ লাড্ডু, অর্থাৎ যেই লাড্ডুটার মধ্যে বিষ মিশানো আছে সেটা খেলে তুমি মরে যাবে, এগুলো যেন অনেকটা ওই বিষ লাড্ডুর মতো এই লাড্ডুগুলো, মিষ্টির দোকানে রাখা লাড্ডুগুলো। কিন্তু আমরা তো আর এগুলো মানি না, আমরা তো দুমার লাড্ডু খেতে থাকি। তো যাই হোক, এবার নেক্সট উনি আরেকটা জিনিস ডিসকাস করছেন যে প্রাচীনকালে সাধারণ মানুষের খাওয়া দাওয়ার নিয়ম কী ছিল। উনি বলছেন যে মানে একটা জিনিস সম্পর্কে আমাদের প্রায়ই একটা ডিসকাশন থেকে যায়, সেটা হলো আমিষ না নিরামিষ, কোনটা খাওয়া ভালো, আমিষটা বেস্ট না নিরামিষ বেস্ট। এটা নিয়ে সবাই বলেন, কেউ বলে আমিষ বেস্ট, কেউ বলে নিরামিষ বেস্ট। এখন এই জায়গার মধ্যে তো আর মানে ধরা বাঁধা কোনো নিয়ম নেই, বিবেকানন্দ নিজেও বলছেন যে এখানে ধরা বাঁধা কোনো নিয়ম নেই। এখন প্রবলেমটা কি হচ্ছে, তুমি যদি মানে হত্যা করা পাপ, আমিষ খাওয়া মানে হলো একটা প্রাণীকে মেরে ফেলতে হবে, কিন্তু আবার আমার প্রাণীজ প্রোটিনের দরকার, তো আমি যদি প্রাণীজ প্রোটিন না পেলে আমার শরীর শক্তিশালী হবে না। তো এখন কি করা যায়, মানুষের খাদ্যবস্তুর মধ্যে দু রকমের খাদ্যবস্তু, একটা উদ্ভিজ্জ খাবার আর একটা হলো প্রাণীজ খাবার, দুটোই তার শরীরের জন্য সমান দরকার। খালি একটাই যদি আমি নিতে থাকি তাহলে সেক্ষেত্রে আমার শরীর প্রয়োজনীয় প্রোটিন পাবে না, প্রয়োজনীয় শক্তি পাবে না। তো সেই ক্ষেত্রে পুরো হার্ড অ্যান্ড ফাস্ট রুল না রাখাটাই বেটার। অ্যাকচুয়ালি সেখানে সিস্টেমটা কি দরকার, যার যেটা সহ্য হয়, উনি সেই ব্যাপারটাই বলছেন যে যার যেটা সহ্য হয় সেটাই তুমি সেটাই গ্রহণ করো। এখন এখানে একটা জিনিস দেখতে হবে, এখন এরকম কোনো লোক যে মাঠে ঘাটে প্রচণ্ড পরিশ্রম করছে, অর্থাৎ শ্রমিক শ্রেণীর লোক, ঠিক আছে, যারা মাঠে ঘাটে অত্যন্ত পরিশ্রম করে সারা দিন রোদ জল বৃষ্টিতে খেটে খায়, ওকে যদি তুমি একটা আলু সিদ্ধ ভাত দাও খাওয়ার জন্য, সেটা খেয়ে ও পারবে না, ও শরীরে সেই শক্তি আসবে না, কারণ ওর যে কাজ সেটার জন্য তার প্রচুর শক্তির দরকার। তার কি খাওয়া দরকার, তার মাছ ভাত মাংস এই সমস্ত প্রাণীজ প্রোটিন ওর দরকার, দুধ, এগুলো প্রাণীজ প্রোটিন ওর দরকার খাওয়া। তো ফলত এখন সে যদি ওইগুলো খায় এবং তারপর সে যদি প্রচণ্ড শারীরিক পরিশ্রম করে, খাওয়াটা তার হজম হয়ে যাবে, সেক্ষেত্রে কোনো প্রবলেম হচ্ছে না। কিন্তু এখন একজন লোক সে যে সারাদিন ঘরে বসে থাকে, ঘরে বসা কাজ, তার বসে বসে করার কাজ, ঘন্টার পর ঘন্টা বসে, সে যদি কনস্ট্যান্ট মাছ মাংস খেতে থাকে, তাহলে ওর বডিতে কী হবে, অটোমেটিক্যালি মাছ এবং মাংস থেকে যে ফ্যাট এবং প্রোটিন বেরিয়ে আছে সেটা জমতে থাকবে, এবং গ্র্যাজুয়ালি সেটা কি হবে, ওকে ফ্যাটি বানিয়ে দেবে, মোটা হয়ে যাবে। তো প্রবলেম কি ক্রিয়েট হবে, ওবেসিটি প্রবলেম ক্রিয়েট হয়ে যাবে। বোঝা গেল ব্যাপারটা কোথায়? তো এই ধরনের লোক যদি মাছ মাংস না খেয়ে নিরামিষ বেশি খায়, গাছপালা সবজি যেটা ইজিলি সহজে পাচ্ছ, তো সেখান থেকে চর্বি বেশি বেরোচ্ছে না, অথচ বডি তার প্রয়োজনীয় এনার্জিটুকু পেয়ে যাচ্ছে, তাহলে তার আর এই ওবেসিটির প্রবলেম আসবে না, গ্যাসের প্রবলেম আসবে না। তাহলে নিরামিষটা অ্যাকচুয়ালি কাদের জন্য ভালো, যারা কম পরিশ্রম করে, অর্থাৎ যেখানে ফিজিক্যাল লেবার বেশি নেই, সেখানে যদি কেউ নিরামিষ বেশি গ্রহণ করে এবং মাংসটা পরিমাণে কম খায়, তাহলে তার শরীরের পক্ষে সেটাকে গ্রহণ করা, হজম করা কম্পারেটিভলি ইজি হবে এবং তার শরীর সুস্থ থাকবে। আর যেই লোকটা সাংঘাতিক শারীরিক পরিশ্রম করছে, সে যদি বসে বসে এরকম সবজি খেতে থাকে, তাহলে ও ততটা এনার্জি পাবে না, এনার্জি লস হয়ে যাবে ও। সেই ক্ষেত্রে ওর মাংস মাছ এগুলো বেশি দরকার। তো ও যদি সেগুলো বেশি পরিমাণে গ্রহণ করে, সঙ্গে উদ্ভিজ্জ খাবারও গ্রহণ করে, নিরামিষ খাদ্যও গ্রহণ করে, তাহলে দুটোই তার শরীরের জন্য বেনিফিশিয়াল হবে এবং সে শক্তি পাবে। বোঝা গেল? ফলত নিরামিষ বা আমিষ নিয়ে কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই। প্রাণী মেরে খাওয়া, হত্যা এগুলো অ্যাকচুয়ালি অন্য ব্যাপার, আমাদের জন্য দুটোই দরকার। আমাকে জাস্ট এইটুকু বুঝতে হবে আমার বডি টাইপ অনুযায়ী যে কোন খাওয়াটা আমি ইজিলি মানে আমি হজম করতে পারছি, আমি ইজিলি ডাইজেস্ট করতে পারছি, যেটা আমি ডাইজেস্ট করতে পারছি আমার সেটাই খাওয়া দরকার, ব্যাস। তো এই হলো গিয়ে নিরামিষ এবং আমিষ নিয়ে একটা ডিসকাশন, যেটা বিবেকানন্দ এখানে করলেন। তারপর উনি নিজেও এই কথাটাই বলেছেন যে এরকম কোনো কিছু না, মানে যাদের পক্ষে যেটা ভালো সেটাই খাওয়াটা বেস্ট। আচ্ছা, তারপর আমরা আসছি নেক্সট ডিসকাশনে। সেখানে কি বলা হয়েছে দেখো, পেজ নাম্বার 89। পেজ নাম্বার 89-এ উনি বলছেন যে সর্ববাদী সম্মত মত হচ্ছে পুষ্টিকর অথচ শীঘ্র হজম হয় এমন খাওয়া, অর্থাৎ এমনভাবে খাওয়াটা গ্রহণ করা যে খাওয়াটা খেলে আমাদের কি হবে, পুষ্টি হবে এবং আমি শরীরটা আমার খাওয়াটাকে ইজিলি হজম করতে পারবে। কারণ আমি পুষ্টি যত তাড়াতাড়ি পাবো, শক্তি তত বেশি পাবো, এবং যত বেশি আমি শক্তি পাবো তত বেশি আমি ফাইট করতে পারবো, তত বেশি আমি কাজ করতে পারবো। তো মোটামুটি এটাই একটা।
নেক্সট ডিসকাশন উনি করছেন পেজ নাম্বার 89-এরই একটু পরে দেখো, ভাজা জিনিস সম্পর্কে। আমরা ভাজা খেতে খুব পছন্দ করি, কে না পছন্দ করে বলো, তোমরাও খাও ভাজা টাজা, কিন্তু ভাজা জিনিসগুলো আসলে বিষ। বিবেকানন্দ পরিষ্কার বলছে যে ভাজা জিনিসগুলো আসলে বিষ। ময়রার দোকান হলো জমের বাড়ি। এই যে ঘি, তেল, বাটার, এগুলো দেখলে আমাদের জিহ্বাতে পেট টপ টপ করে জল পড়তে থাকে, কিন্তু এগুলো তেল শরীরের জন্য একদম ভালো নয়। তোমরা যদি একটু ক্যালোরি ফেলোরি নিয়ে স্টাডি করো ইন্টারনেটে, দেখবে বলা হয়েছে যে যত সম্ভব আমাদের জন্য তেল ফেল বাদ দিয়ে খাওয়া উচিত, তেল ছাড়াই খাওয়া উচিত। কিন্তু আমরা রান্নার মধ্যে পুরা আধা কাপ তেল ঢালি, তারপর আমরা সবজি রান্না বান্না করি, এই তো আমাদের হ্যাবিট। উনি বলছেন আর এই মিষ্টির দোকানের মিষ্টি, তারপর এই চাটের দোকানের চাট, যেগুলো তোমরা খাওয়ার জন্য পাগল থাকো অলওয়েজ, এগুলো সব শরীরকে নষ্ট করে দেয়, শরীরে হজম শক্তিকে নষ্ট করে দেয়, এগুলো কোনোদিনও খেতে নেই। তারপর উনি বলছেন যে ময়দাতে কিছুই নেই, দেখতেই সাদা। আমাদের আরেকটা ফেভারিট আইটেম হলো ময়দা, ভাজা পোড়া যাই বানাই একটুখানি ময়দা দিয়ে, বা লুচি এ ধরনের জিনিস, বা পিঠাপুলি ময়দা, দেখেছো তো। উনি বলছেন যে গমের সমস্ত ভাগ, ময়দার মধ্যে কিছুই নেই, ময়দাটা খালি, এটার মধ্যে জাস্ট ফ্যাট, এটার মধ্যে কোনো শক্তি ফক্তি কিচ্ছু নেই। শক্তি যেটা আছে সেটা হলো আটা, আটার মধ্যে, অর্থাৎ রুটি। মানে তুমি রুটি খেতে পারো, কিন্তু লুচি ফুচি নয়, এগুলো খেলে অ্যাসিডিটি হয়ে যাবে, এগুলো হজম করা, ময়দাটা এমনিতেই শরীরের জন্য খারাপ। আটা খাওয়া উচিত, তাও লাল আটা যেটা, সেটা। লুচি কচুরিগুলো আমাদের গ্রামে, আমাদের দেশের খাদ্যও নয়। উনি বলছেন এই জায়গার মধ্যে যে প্রাচীন বাঙালি কবি লুচি কচুরির বর্ণনা করেছেন নাকি কোনোদিনও করেননি, কারণ আমাদের বাঙালি খাদ্যদ্রব্যের মধ্যে লুচি কচুরি কোনোদিনও ছিল না, এটা পশ্চিমী খাওয়া, পশ্চিম থেকে এসেছে। সেখানেও লোকেরা কালে ভদ্রে খায়, সবসময় খায় না কচুরিগুলো, আর আমরা এখানে খালি লুচি কচুরিই খাচ্ছি, এগুলো একদম ঠিক না খাওয়া। তো শেষের দিকে তিনি বলছেন যে গরিবরা খাবার জোটে না বলে অনাহারে মরে, আর ধনীরা মরে অখাদ্য খেয়ে। অর্থাৎ গরিব যারা তারা না খেয়ে মরছে, আর যারা ধনী যাদের পয়সা আছে ওরা কি করে মারা যাচ্ছে, ওরা এই সমস্ত উল্টাপাল্টা যা খুশি খেয়ে যা পাচ্ছে তাই খাচ্ছে আর মরছে। তো এগুলো একদম বিষ। এগুলো সম্পর্কে বিবেকানন্দ এখানে খুব সুন্দরই বলেছেন, ডেসক্রিপশন দিয়েছেন। তারপর শেষ পর্যন্ত উনি বললেন যে খিদে পেলেও কচুরি কখনো খাবে না, লাগে তুমি এক প্যাকেট মুড়ি কিনে খাও, মুড়িটা বরং ভালো, এটা চাল থেকে হচ্ছে ডিরেক্টলি, এটার মধ্যে কোনো ধরনের মিশানো কিছু নেই, তুমি মুড়ি খাও। তাছাড়া আর কি কি খেতে পারো, ভাত, ডাল, আটা রুটি, মাছ, শাকসবজি, দুধ, এগুলো সবচেয়ে ভালো প্রোটিনযুক্ত খাদ্য এবং সুষম আহার, তুমি এটা খেতে পারো। তবে ডালটাকে ঘন করে কখনো বানিয়ে খেতে নেই। আমরা কি করি, ঘন ডালের মধ্যে সবজি, নারকেল টারকেল এগুলো দিয়ে একদম টেস্টি করে বানিয়ে খাই, এরকম না, ডাল খেতে হয় পাতলা জলের মতো করে। ঘন ডাল যেটা, বিবেকানন্দ কি বলছেন দেখো, যে তুমি ডালের পাতলাটা খাও আর বাকি যে ঘন অংশটা সেটা গরুকে খেতে দাও। মানে এটা এতই অখাদ্য, অথচ আমরা এই ঘন ডালটাই খেতে ভালো পাই, তাই কি না? মানে ওর তো আমরা গরু খাওয়া খাচ্ছি আমরা, এটাই বুঝতে হবে এখন। নেক্সট কি, মাংস খাবার পয়সা থাকে খাও, যদি না থাকে খাবে না, কিন্তু যদি খেতে হয় মশলা বাদ দিয়ে, অর্থাৎ মাংসটাকে কি করে রান্না করতে হবে, পাতলা ঝোল ঝোল মতো করে, মশলা কম দিয়ে হালকা ঝোল বানিয়ে খেতে হবে। তারপর কি বলছেন যে ডাল সম্পর্কে বলছেন আরেকটু, যে ডাল অতি পুষ্টিকর খাদ্য, তবে বড়ই দুষ্পাচ্য, ডাল সহজে হজম হয় না, ডাল এই জন্য একটু পাতলা করে খেতে হয়। তারপর বদহজম হওয়া আমাদের মধ্যে একটা বিরাট সমস্যা। উনি বলছেন যে বদহজম, এই আমাদের খাওয়া দাওয়ার সিস্টেমটা ভালো নয় বলে বদহজমের রোগ আমাদের হচ্ছে। তো শুকিয়ে যাওয়া বা মোটা হওয়া দুটোই অ্যাকচুয়ালি বদহজমেরই চিহ্ন। তো আমাদের খাদ্যদ্রব্যের মধ্যে যদি আমরা এই ব্যাপারগুলো শুধরাই না, তাহলে এই সমস্যাটা থেকে যাবে। পায়ের মাংস লোহার মতো শক্ত হওয়া চাই, অর্থাৎ পায়ের পা যেটা পা দিয়ে যখন আমরা পায়ের মধ্যে যে মাংসল অংশটা রয়ে গেছে, বিবেকানন্দ বলছেন যে সেই জায়গাটা শক্তিশালী হতে হবে, নরম নয়, মোটা পা নয়। তো সেটাকে কখন হবে সেটা যখন আমরা সুষম খাদ্য গ্রহণ করব, আর খুব হাঁটো আর পরিশ্রম করো। যখন আমরা খুব বেশি পরিশ্রম করব, ফিজিক্যাল লেবার করব, এক জায়গাতে বসে থাকা নয়। এই জন্য দেখবে সবসময় আমাদেরকে বলা হয় একটু এক্সারসাইজ করার জন্য। এক্সারসাইজ অত্যন্ত দরকার। এক্সারসাইজ বলে তোমাকে ডাম্বেল উঠাতে হবে এরকম কিছু না, তুমি জাস্ট হাঁটো, কনস্ট্যান্ট শুধু হাঁটো, পরিশ্রম করো, যত পারো হাঁটো, যত হাঁটবে তত শরীর ভালো থাকবে, কারণ হাঁটাটা একটা ভালো এক্সারসাইজ। বিবেকানন্দ সেটা বলছেন, একটা সুষম খাদ্য গ্রহণের সঙ্গে আমরা যদি রেগুলার হাঁটা প্র্যাকটিস করি, যেমন এখন লকডাউন চলছে, তোমাদের বাইরে আসা যাওয়ার প্রবলেম হচ্ছে, তো ঘরের মধ্যেই হাঁটা নেওয়া যেতে পারে। একটুখানি ছাদে গেলে হেঁটে নিলে, বা ঘরের মধ্যেই হেঁটে নিলে 10 মিনিট জাস্ট হাঁটা, এতে শরীর অনেকটাই ভালো থাকে। উনি বলছেন যে আমাদের ওষুধ খেয়ে রোগ সুস্থ করার কোনো প্রয়োজন নেই, আমরা এক্সারসাইজ করেই নিজেদেরকে সুস্থ রাখতে পারি। আচ্ছা, নেক্সট পেজ নাম্বার 91। এইখানে উনি কি বলছেন, যে ওই যে পাউরুটি, উনিও হচ্ছেন বিষ।
পাউরুটি সম্পর্কে বলছে। পাউরুটি খেতে নেই, পাউরুটি বানানো হয় ময়দা থেকে। পাউরুটিটা ফুলে খুব একটা মোটাসোটা একটা চেহারা নিয়ে নেয় সাদা সাদা, তখনই ময়দাটা ফুলে এরকম মোটাসোটা চেহারা নিয়ে নেয়, তখন সেটা পাউরুটি হয়ে যায়। আর আমরা পাউরুটি দেখলে পাগল হয়ে যায়, বাটার দিয়ে পাউরুটি ভাজা খেতে কী না স্বাদ, কিন্তু সেটা কত ক্ষতিকর, শরীর নিতেই পারে না এরকম। বলছেন যে পাউরুটি খাওয়া একদমই ঠিক না, কেবল দই খেতে পারো। দই খাওয়া নিয়ে বলছেন যে দইটা তাও ঘরে পাতা দই, দোকানের দই নয়, ঘরে পাতা যে দইটা আছে পাতলা একটু জল জল মতো যে দইটা, ওই দইটা খেতে পারো, দইটা অত্যন্ত ভালো। এবং পাউরুটি সম্পর্কে তিনি আবার বলছেন যে যদি পাউরুটি খেতেই হয় আগুনে সেকে খাও, অর্থাৎ কাঁচা পাউরুটিটা নয়, দোকান থেকে এনে প্যাকেট খুলেই পাউরুটি ফটাফট খেয়ে ফেলাম সেটা নয়, পাউরুটিটা খেতে হবে সেকে, একটুখানি এদিক সেদিক সেকে নিলে পাউরুটির ওই বিষটা বেরিয়ে যায়। তো এগুলো নিয়ে উনি এই জায়গার মধ্যে ডিসকাস করছেন। তো আমরা মানে আরও ডিসকাশন বাকি আছে অনেকটা, আজকে আমরা হাফ ডিসকাশন করলাম, তোমরা একটু দেখে নাও, একটু পড়েও নেবে বাকিটা, নেক্সট দিন আমরা বাকি অংশটুকু ডিসকাস করে দেবো। থ্যাংক ইউ।